আসসালামু আলাইকুম। এই ভিডিওটার শিরোনামটা আমি লিটন কুমার দাসকে নিয়ে কেন দিয়েছি সেই ব্যাপারে কথা বলতে চাইলে একটু পরিসংখ্যানগতভাবে শুরুতে আলোচনাটা করতে চাই। এই বছরটাতে আফগানিস্তানের সঙ্গে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত বাংলাদেশ সর্বমোট 1045টা ডট বল কনসিড করেছে, মানে 1045টা ডট বল খেলেছেন ব্যাটাররা মোট বল ফেস করেছিলেন 1846টা, যার মধ্যে 1045টি ডট বল হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে 56.60% ডট বল বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন। এবং দ্বিতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে যেখানে বাংলাদেশ 28 ওভার 3 বল ব্যাটিং করেছে, এই 28 ওভার 3 বলের মধ্যে 115টা ডট বল বাংলাদেশ ফেস করেছে। 115টা ডট বল। নর্মালি একটা বিষয় আমরা জানি যে ওয়ানডে ক্রিকেটে 40, 42, 45% পর্যন্ত ডট বল হতে পারে, কিন্তু সংখ্যাটা যখন 56% ডট বল, তার মানে বুঝতে হবে যে ব্যাটসম্যানদের কোয়ালিটির মধ্যে একটা বড় সমস্যার জায়গা আছে এবং সেই সঙ্গে ব্যাটসম্যানরা কোনো না কোনো একটা জায়গাতে অবশ্যই প্রবলেম ফেস করছেন এবং সেটা একদিনের ঘটনা না। আমরা যদি একটু পর্যায়ক্রমিকভাবে দেখি তাহলে এই বছরে বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ইন্ডিয়ার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেখানে 159টা ডট বল খেলেছে। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পারে নাই। নিউজিল্যান্ডের সঙ্গে এই একমাত্র একটা ম্যাচ যেখানে বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পেরেছে এই বছরে, যেখানে 181টা ডট বল বাংলাদেশ কনসিড করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে 148টা ডট বল, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও 143টা, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে 130টা, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে 169টা ডট বল বাংলাদেশ কনসিড করেছে। সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ পরিপূর্ণ 50 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে নাই। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাচে 115টা ডট বল যেখানে বাংলাদেশ খেলেছে, তার মধ্যে মাত্র 28.3 ওভার বাংলাদেশ ব্যাটিং করেছে। সত্যি কথা বলতে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাঝের সময়টা যে খেলাটা বড় করতে হয়, স্ট্রাইক রোটেশন করতে হয়, এই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচাইতে বড় সমস্যার জায়গাটা দেখা যাচ্ছে। এবং উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা আসলে বলতে হবে সেটা হচ্ছে একটু কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেনস্টে রান বের করতে পারছে না বাংলাদেশ। এবং মেহেদী হাসান মিরাজ, তার ব্যাটিংয়ের ব্যাপারে যদি আমরা একটু ডিপ ডাইভিং করি তাহলে মিরাজ ব্যাটিংয়ে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছেন তার লোয়ার মিডল অর্ডার ব্যাটিংয়ের জন্য। লোয়ার মিডল অর্ডারে যখন একটা ড্যামেজ তৈরি হয়ে যাচ্ছিল, সেই ড্যামেজের সময়টা ড্যামেজ রিপেয়ারটা মিরাজ খুব ভালো করেছেন বিগত সময়গুলোতে। এবং কখনো কখনো দেখা গেছে ডিমান্ড অনুযায়ী যে অপোনেন্ট টিমে মিস্ট্রি স্পিনার আছে, মিরাজকে মেকশিফট টপ অর্ডার ব্যাটিংয়ে নামালে সেই জায়গাতে আমরা কার্যকারিতা দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে প্রমিনেন্টলি বা পার্মানেন্টলি যখন আমরা মিরাজকে 4 নম্বরে বা 5 নম্বরে ব্যাটিং করতে দেখেছি, মিরাজ কি আসলেই সেই ডিউটিটা পালন করতে পেরেছেন কিনা। একটা বিষয় যে মেকশিফট ব্যাটসম্যান হিসেবে ক্ষেত্র বিশেষে ডিউটিটা পালন করা, আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে একদম পরিপূর্ণভাবে 4 বা 5-এ ব্যাটিং করার যে জায়গাটা, মিরাজ সেটা করতে পেরেছেন কিনা বা করতে পারছেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, মিরাজ যখন লোয়ার মিডল অর্ডারে ভালো ব্যাটিং করেছেন, আমাদের সবারই একটা জায়গা ছিল যে এই মিরাজকে যদি আমরা উপরের দিকে ব্যাটিং করতে দেখতে পারতাম, হয়তো বা তিনি সেই জায়গাটাতে রান করতে পারতেন বা একটু সময় পেতেন বা নিজের ব্যাটিং স্কিলটাকে হয়তো বা বাড়াতে পারতেন। কিন্তু সত্যি কথা বলতে মিরাজের ব্যাটিংটা কিন্তু সেই মাপের দেখা যাচ্ছে না। বিশেষ করে যখন একটু ড্যামেজ রিপেয়ারের কাজটা করছেন তখনও কিন্তু মিরাজ ডট বলই খেলছেন, কিন্তু তখন ডট বলগুলো খুব বেশি চোখে লাগছে না। কেন? কারণ অলরেডি তখন 4-5-6টা উইকেট পড়ে যাচ্ছে। সো ওই টাইমে নেমে মিরাজ যেটা করছেন সেটাই আসলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ ছিল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কিন্তু যে সময়টাতে আলটিমেটলি মিরাজকে গুরুদায়িত্বটা পালন করতে হয়েছে 4 বা 5 নম্বরের ব্যাটিংয়ের, ওই সময়টার খেলার প্যাটার্নটা, এক্সপেকটেশনটা কিন্তু ডিফারেন্ট। সেই সময় খেলাটাকে বড় করতে হয়, স্ট্রাইক রোটেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং দেখা যাচ্ছে মাঝের ওভার থেকেই স্ট্রাইক রোটেশনের জায়গাটা বাংলাদেশের হচ্ছে না। আমি কেন লিটন কুমার দাসের কথাটা বলেছি, লিটন কুমার দাস যখন ওয়ানডে ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন তিনি ফর্মে ছিলেন না। হ্যাঁ, কথা সত্য, তিনি ফর্মে ছিলেন না। তিনি কিন্তু তখন টি-20 ক্রিকেটেও ফর্মে ছিলেন না, কিন্তু তারপর টি-20 টিমে তাকে ক্যারি করা হয়েছিল, যেহেতু টি-20 টিমের ক্যাপ্টেন্সির একটা ইস্যুর জায়গা ছিল। ওয়ানডেটা বাংলাদেশ অপেক্ষাকৃত বেটার খেলতো, যে কারণে হয়তো বা ওয়ানডে টিম থেকে লিটন নতুন বলে হ্যান্ডেল করতে পারছিলেন না। কিন্তু আপনি যদি মাঝের ওভারগুলোতে চিন্তা করেন, ওপেনিংয়ে না হলেও মাঝের ওভারে স্টেবল ব্যাটসম্যান খুব দরকার। কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে স্ট্রাইক রোটেশন করতে পারেন, এইরকম ব্যাটসম্যান খুব দরকার। কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে কোয়ালিটি ব্যাটিংটা করতে পারেন, মাঝের ওভারে স্পিনার এগেনস্টে স্ট্রাইক রোটেশনটা করতে পারেন, এই টাইপের ব্যাটসম্যান কিন্তু সত্যিকার অর্থে দরকার। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে
ওয়ানডে ক্রিকেটের উইকেট কিপিংও যদি বলেন, মিড ওভার্সের ব্যাটিংও যদি বলেন, স্টেবল ব্যাটিংটা দরকার। এরকম ব্যাটসম্যান দরকার যে ধরনের ব্যাটসম্যানরা সত্যি কথা বলতে মাঝের সময়গুলোতে ডট বল দেবে না। মাঝের সময়গুলোতে ডট বলটা আসলে কখন দেয়? মাঝের সময়গুলোতে ডট বলটা তখনই দেয়া হয় যখন আসলে কোয়ালিটি বোলিং থাকে। ওই কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে আলটিমেটলি ওই ঠ্যাক দিতে থাকে একটা সময় গিয়ে যখন রানের আস্কিং রান রেটটা বেড়ে যায়, কিংবা আগে ব্যাটিং যখন করছে, যখন পর্যাপ্ত পরিমাণ রান হয় না, তখন উল্টাপাল্টা শট খেলতে গিয়ে পরপর 2টা উইকেট পড়ে যায়। এবং পরপর যখন 2টা উইকেট পড়ে যায়, আলটিমেটলি বাংলাদেশ পরে আর 50 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে না। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে লিটনকে কিন্তু এর আগে আমরা যখন দেখেছি যে 4 বা 5-এ ব্যাটিং করেছেন, খারাপ করেন নাই, তিনি ভালো ব্যাটিং করেছেন। ইভেন এখন যখন টি-20 ক্রিকেটে লিটনকে খানিকটা ফর্মে আমরা ফিরতে দেখেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে লিটন কুমার দাসকে ফিট হলে পরে ওয়ানডে ফরম্যাটেও ফিরিয়ে নিয়ে আসা উচিত এই কারণ মাঝের সময়টাতে স্টেবল ব্যাটিংটা আসলে কেউই করতে পারছেন না। লিটনের ক্যাপাবিলিটি আছে, লিটন ওইটা পারেন। আবারও বলছি, লিটন ওয়ানডেতে যখন বাদ পড়েছিলেন, নতুন বলে তিনি রান করতে পারছিলেন না, নতুন বলে ফর্মে পাচ্ছিলেন না। বাট টেস্ট ক্রিকেটেও একটু বল পুরনো হলে পরে তাকে আমরা মাঝের সময়গুলোতে ব্যাটিং করতে দেখি। আর এখন টিমের আসলে সত্যি কথা বলতে যেই ধরনের কন্ডিশন, মাঝের সময়গুলোতে আপনি যদি স্ট্রাইক রোটেশনটা করতে না পারেন, আপনাকে এখন আসলে ফর্ম বা ওই সমস্ত জিনিসের চাইতে মাঝের সময়গুলোতে স্ট্রাইক রোটেশন করাটা খুব গুরুত্বপূর্ণ, ওই টাইপের প্লেয়ার খোঁজাটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে আমি সহ আমাদের সবারই বুঝে নেওয়ার একটা সময় এসেছে, সেটা হচ্ছে যে ড্যামেজ রিপেয়ার করা। 4-5-6টা উইকেট পড়ে গেলে লোয়ার মিডল অর্ডারে ড্যামেজ রিপেয়ার করার ব্যাটিংটা এক জিনিস, কিন্তু 4-5 নম্বরের রেগুলার ব্যাটিংটা আবার কিন্তু আরেক জিনিস। সো যে 4-5 নম্বরের রেগুলার ব্যাটিংটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে মিরাজ করতে পারছেন না। 4-5 নম্বরের যে রেগুলার ব্যাটিংটা, হ্যাঁ, হি ইজ ভেরি গুড অ্যাট নাম্বার 6, নাম্বার 7 অ্যাজ আ ড্যামেজ রিপেয়ারার, এবং সেই সঙ্গে যখন আপনার প্রয়োজন পড়ছে, মিস্ট্রি স্পিনার আছে, সেই সময়টাতে মেকশিফট নাম্বার 3 বা নাম্বার 2, নাম্বার 1 হিসেবে ব্যাটিং করা, দিস ইজ কমপ্লিটলি ফাইন, দিস ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু যে সময়টাতে আসলে প্রমিনেন্টলি ওই পজিশনটাতে ব্যাটিং করার প্রয়োজন পড়বে, আমার কাছে মনে হয় যে এটা আরও কঠিন কেন হচ্ছে জানেন? কারণটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটটা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ আসলে কালে ভদ্রই খেলে। ওয়ানডে ক্রিকেটটা রেগুলার বেসিসেও কিন্তু বাংলাদেশ খেলছে না। মাঝখানে অনেকগুলো টি-20 ক্রিকেট খেলেছে। ওই টি-20 ক্রিকেটের রেগুলারিটিতে আবার যখন মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ফরম্যাটে 4 নম্বরে ব্যাটিং করছেন, ওইটা আমার কাছে মনে হয় তিনি পারছেন না। এখন সেটা তার অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা চিন্তা করলে, তিনি তো মাঝখানে স্কিল ট্রেনিংও করেছেন বলে আমরা জানি, বাট আমার কাছে মনে হয় যে অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা থেকে আলটিমেটলি তার ক্ষেত্রে হচ্ছে না ওই পজিশনটাতে। লিটন যেহেতু টি-20 ক্রিকেট টিমটার ক্যাপ্টেন্সিও করছেন, একটা রেগুলারিটির মধ্যেও আছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে লিটন 4 বা 5 নম্বরে ব্যাটিং করতে পারবেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেটে। আদারওয়াইজ আমি আসলে স্টেবল অপশন পাচ্ছি না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে আশেপাশে যারা আছেন ওই পজিশনটাতে স্টেবল অপশন বাংলাদেশ টিমে আসলে নাই। সো ফর্মের কথা চিন্তা না করে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা, যে স্টেবল ব্যাটিং এনশিওর করার জায়গাটা, ওইখানে যদি সিলেক্টররা ফেরত যান, ইভেন টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে চিন্তা করলেও করতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।